বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত জন্মেছিলেন 1973 সালে কলকাতা শহরে। ইতিহাস নিয়ে এমএ করলেও সাহিত্য চর্চাই ছিল তার প্রথম প্রেম। 2016 সালে তার রহস্য গল্প সংকলন কালো ঘুড়ির জন্য পশ্চিমবঙ্গ সরকার থেকে পান শিশু কিশোর একাডেমি পুরস্কার। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তের দুটি গল্প, কালো ঘুড়ি এবং সাইক্লিস্ট। শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন, কালো ঘুড়ি। বেশ কড়া মাঞ্জা হয়েছে। খাদু মল্লিক বলে লোকটা যত বড় ঘুড়িবাজ লোক হোক না কেন, তার চাপড়া সে সহজে কাটতে পারবে না। খাটে বসে পাখার বাতাস খেতে খেতে বেশ আত্মতৃপ্তির সঙ্গে কথাগুলো ভাবলেন ফটিকবাবু। নিঝুম দুপুর, বাইরে কোথাও যেন একটা কাক ডাকছে। মাথার ওপর পাখার মৃদু ঘড়ঘড় শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই ফটিকবাবুর তিনতলার এই ঘরে। হঠাৎ দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ হলো। ভর দুপুরে কে আবার এলো? কোনো সেলসম্যান নাকি? ফটিকবাবু গিয়ে দরজা খুলতেই একপাশে সিঁড়ির অন্ধকার থেকে একটা মোলায়েম কণ্ঠস্বর ভেসে এলো। আপনি এবারে নতুন ভাড়াটে বুঝি? অসময়ে একটু বিরক্ত করতে এলাম। ফটিকবাবু দেখলেন সিঁড়ির প্রায় অন্ধকার ঘেঁষে দাঁড়িয়ে আছেন একজন ভদ্রলোক, মাঝ বয়সী, পরনে ধুতি পাঞ্জাবি। তাকে দেখে সেলসম্যান বলে মনে হচ্ছে না। সম্ভবত সিঁড়ি বেয়ে ওপর থেকে নেমে এসে দাঁড়িয়েছেন তিনি। ফটিকবাবু বললেন, আপনাকে তো ঠিক চিনলাম না। ভদ্রলোক দুপা এগিয়ে এসে বললেন, আমার নাম অবিনাশ হালদার। আমি ওই ছাদের কোণার ঘরটাতে থাকি। ছাদে আপনি ঘুড়ির মাঞ্জা দিচ্ছিলেন। আমার আবার একসময় খুব ঘুড়ি ওড়ানোর শখ ছিল, তাই ভাবলাম একবার আপনার সঙ্গে পরিচয় করে আসি। দুদণ্ড কি কথা বলা যাবে আপনার সাথে? ছাদের কোণায় একটা ঘর আছে। লোকটা তাহলে হয়তো সত্যিই সেখানে থাকেন। মাস তিনেক হলো উত্তর কলকাতার এই 4 তলা পুরনো বাড়িটায় ভাড়াটে হিসেবে উঠে এসেছেন ফটিকবাবু। বাড়িটায় অনেক খুপড়ি খুপড়ি ঘর, তবে এখানে যে যার মতো থাকে, কেউ কাউকে বিরক্ত করে না। ফটিকবাবু সকাল 8টাতে অফিসে বেরিয়ে যান, ফেরেন রাত 8টায়। এ বাড়িতে কারোর সঙ্গেই পরিচয় নেই তার। বাড়ির মালিক অন্যত্র থাকেন। ফটিকবাবু সেখানে গিয়ে ভাড়া মিটিয়ে আসেন। আগন্তুককে ভদ্রলোক বলেই মনে হচ্ছে, কাজেই ফটিকবাবু তাকে নিজের পরিচয় দিয়ে বললেন, আসুন, ঘরে আসুন। ভদ্রলোক ঘরে ঢুকে একটু জড়ো সড়ো হয়ে ফটিকবাবুর মুখোমুখি একটা চেয়ারে বসলেন। লোকটার মুখে কেমন যেন এক বিষণ্ণতার ছাপ আছে। লোকটাকে নিরীহ গোছের মনে হলো ফটিকবাবুর। ফটিকবাবু জানতে চাইলেন, আপনার কি করা হয়? ভদ্রলোক বিষণ্ণ হেসে জবাব দিলেন, আগে একটা মার্চেন্ট কোম্পানিতে চাকরি করতাম, এখন কিছুই করি না। কথাগুলো বলার পর হঠাৎ তার দৃষ্টি পড়ল পাশের টেবিলটার ওপর। ফটিকবাবুর কেনা ঘুড়িগুলো রাখা সেখানে। ঘুড়িগুলো দেখেই ভদ্রলোক বলে উঠলেন, আরে চাপরাস ঘুড়ি, বেশ ভালো ঘুড়িগুলো। আমারও প্রিয় ঘুড়ি ছিল চাপরাস। ঘুড়ির প্রসঙ্গে কেউ কোনো কথা বললে বেশ উৎসাহিত বোধ করেন ফটিকবাবু। তিনি বললেন, কাল তো বিশ্বকর্মা পুজো, ঘুড়ি ওড়াবার দিন, ওড়াবো কাল। জানেন, আমি যখন গ্রামে থাকতাম তখন এটাই ছিল আমার একমাত্র নেশা। লোকে তো আমার নাম দিয়ে ফেলেছিল চাপরাসদা, কেউ কেউ ডাকতো চাপরাস বাবু বলে। কলকাতায় আসার পর মাঝে অবশ্য বছর 8 ঘুড়ি ওড়াবার সুযোগ হয়নি। দক্ষিণ কলকাতায় যে বাড়িতে থাকতাম সে ভাড়া বাড়ির ছাদেও এক চিলতে জায়গা ছিল না। আশেপাশে কোনো মাঠও নেই, খুবই মুষড়ে পড়েছিলাম। এই বাড়িটা আমার পছন্দ হয়ে গেল বিরাট ছাদ দেখে। কাল মনের সুখে বহুদিন পর ঘুড়ি ওড়াবো। অবিনাশবাবু বললেন, আজকাল তো ঘুড়ি ওড়ানোর শখ দেখাই যায় না। এখনকার ছেলে মেয়েদের শৈশবটাই কেমন বদলে গেল। তবে বিশ্বকর্মা পুজোর দিন এখনও কিছু ঘুড়ি ওড়ে এই পাড়াতে। বহুদিনের প্রথা বলে হয়তো এখনও সেটা পুরোপুরি মুছে যায়নি, কিন্তু প্রতি বছরই আকাশে ঘুড়ির সংখ্যা কমছে। ফটিকবাবু বললেন,
আমাদের ছেলেবেলায় ভিডিও গেমস, কম্পিউটার এসব ছিল না, পিঠে বইয়ের বস্তাও থাকতো না। অবশ্য মাঠও এখন প্রায় নেই বললেই চলে। ছেলে মেয়েদের আর দোষ কি? অবিনাশবাবু এরপর বললেন, এ পাড়াটা তো খুব পুরনো। ঘুড়ি ওড়ানো একসময় এখানে উৎসবের মতন ছিল। বিশ্বকর্মা পুজোর 1 মাস আগে থেকেই ঘুড়ি ওড়াবার প্রস্তুতি শুরু হয়ে যেত। বিরাট বিরাট ছাদগুলোতে মাঞ্জা দেওয়ার জন্য দখল নেওয়া হতো। কত রকম গোপন ফর্মুলা ছিল সেসব মাঞ্জার। চন্দননগর থেকে কেউ নিয়ে আসতো বেলোয়ারি কাচের মিহি গুঁড়ো, কেউ বা ছুটতো ক্যানিংয়ে কচ্ছপের ডিম খুঁজতে। সে ডিম মাঞ্জায় মেশানো হতো। একবার কেদার ঘোষ নামের এক লোক 90টা ঘুড়ি কেটেছিল। পরে শোনা গেল সে নাকি শ্মশান থেকে মানুষের হাড়ের গুঁড়ো এনে মিশিয়েছিল মাঞ্জার সঙ্গে। আর ব্যারিস্টার নরেন মুখুজ্জে নাকি তার নতুন কেনা অস্টিন গাড়িটাই হেরে বসেছিলেন বাজি ধরে ঘুড়ির লড়াইতে। সে সময় পয়সাওয়ালা লোকেরা বাজি ধরতেন ঘুড়ির লড়াইতে। পুরনো দিনের ইতিহাস বলতে বলতে উজ্জ্বল হয়ে উঠল ভদ্রলোকের মুখ। কিন্তু বাজি শব্দটা কানে যেতেই একটু ইতস্তত করে ফটিকবাবু বললেন, জানেন, কাল আমিও একটা বাজি ধরেছি ঘুড়ির লড়াইতে। মানে? ভদ্রলোক যেন মৃদু চমকে উঠলেন তার কথা শুনে। ফটিকবাবু বললেন, মানে বাজি ধরাটা যে ঠিক নয় তা আমি জানি, কিন্তু পরিস্থিতি হঠাৎ এমন হলো যে বাজি ধরতেই হলো। ব্যাপারটা খুলেই বলি। দিন পাঁচেক আগে শনিবার দুপুরে অফিস ফেরতা পাড়ার মোড়ে বুড়ো ঘুড়িওয়ালার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুড়ি বাজছিলাম। পাড়ায় আমি নতুন, বুড়োটা আমায় আগে ঘুড়ি কিনতে দেখেনি। আমি কত ঘুড়ি ওড়াই, কি ঘুড়ি পছন্দ করি, কেমন লড়াই, এসব জিজ্ঞেস করছিল লোকটা। কথা প্রসঙ্গে আমি তাকে বলছিলাম যে, জানেন, আমার ঘুড়ি কোনোদিন কেউ কাটতে পারেনি। কথাটা আমি মিথ্যে বলিনি। ছোটবেলায় 2-1 ছাড়া আমার চাপরাশ কেউ কোনোদিন কাটেনি। কিন্তু বুড়োটাকে একথা বলা মাত্রই আমার পেছন থেকে কে যেন বলে উঠল, তাই নাকি? আমার ঘুড়িও কেউ কাটতে পারেনি। বিশ্বকর্মা পুজোর দিন একটা লড়াই হবে নাকি? কে কত ঘুড়িবাজ দেখা যাবে। তাকিয়ে দেখি আমার ঠিক পেছনে মাঝবয়সী একজন লোক দাঁড়িয়ে। তার মাথায় কদম ঝাঁটা চুল, পরনে রংচঙের শার্ট আর রংচটা জিন্সের প্যান্ট, বোতাম খোলা বুকে সোনার চেনে একটা বাঘের নখের লকেট। লোকটার সঙ্গে আরও কয়েকজন যুবক। আমি তাকাতেই সেই লোকটা এরপর হাত জোর করে নমস্কার করে বলল, আমার নাম খাদু মল্লিক, আপনার পাড়াতেই থাকি। লোহা লক্করের কারবার আছে আমার। আপনি তো ওই গলির কোণার 15 নম্বর বাড়িতে নতুন ভাড়া এসেছেন, তাই না? হয়ে যাবে নাকি ওই দিন ঘুড়ির লড়াই? ঘুড়ির লড়াই অনেকটা প্রাচীন দিনের সাহেবদের ডুয়েল লড়াইয়ের মতো। কেউ আহ্বান করলে তাদের সাড়া না দিলে মান ইজ্জত থাকে না। কাজেই আমি বললাম, আমার আপত্তি নেই, হতেই পারে। খাদু মল্লিক বলে লোকটা এরপর বলল, তবে একটা শর্ত আছে, কিন্তু কিছু নিয়মও থাকবে। এই লড়াইতে 3 বার খেলা হবে। যে 2 বার ঘুড়ি কাটতে পারবে সেই জিতবে। অন্য পক্ষ তাকে 10,000 টাকা দেবে। অর্থাৎ এই খেলায় 10,000 টাকা বাজি। আমার গায়ে জমিদারি রক্ত আছে। ঘুড়ির লড়াইতে আমি বাজি ছাড়া খেলি না। খেলায় বাজি ধরা ঠিক নয়। তাই আমি তাকে বললাম, বাজি ধরে নয়, এমনি লড়াই হতে পারে। খুব বেশি হলে মোড়ের মাথার আবার খাবো রেস্তোরাঁয় মটন বিরিয়ানি বাজি হতে পারে। খাদু মল্লিক শুনে বলল, ছি, বিরিয়ানি আবার বাজি হলো নাকি? আপনি কি ভয় পেলেন? ট্যাগে টাকা না থাকলে অবশ্য অন্য কথা। আমি শুনে বললাম, না, ও টাকা আমার আছে, কিন্তু বাজি ধরা আমার পছন্দ নয়। লোকটা এবার দাঁত বার করে হেসে বলল, কেন ঘুড়িওয়ালার কাছে মিথ্যে গল্প করছিলেন দাদা? আপনার ঘুড়ি নাকি কেউ কাটতে পারে না। ওসব গল্প আমার অনেক শোনা আছে। আমি জবাব দিলাম, আমি একদম সত্যি বলছি। দরকার হলে আপনি আমার গ্রামে চলুন, লোকে কি বলে শুনুন। খাদু মল্লিক বলল, গ্রামে যেতে আমার বয়ে গেছে। সাহস থাকলে আমার সাথে বাজিতে লাগুন, এলেম বোঝা যাবে। আমি চুপ করে রইলাম। তাই দেখে সে বলল, বুঝেছি। এই যে বুড়ো, বাবুকে তুমি খোকা লাটিম আর ছোট ঘুড়ি দিও। খবরদার, মাঞ্জা যেন করা না হয়, হাত কেটে যাবে। বাবা বিশ্বকর্মা পুজোয় খোকা বাবুদের সাথে ঘুড়ির লড়াই খেলবে। মাঞ্জা লাটাই
ঘুড়ির পয়সা বরং তুমি আমার কাছ থেকে নিও। খাদু মল্লিকের স্যাত্রাটা তার কথা শুনে খ্যাক খ্যাক করে অসভ্যের মতো হাসতে লাগলো। যার খুঁড়ি কোনোদিন সত্যি কেউ কাটতে পারেনি, যে বোম্বাই লাটায় ব্লেডের মতো ধারালো সুতোর মাঞ্জ ছাড়া কোনোদিন খুঁড়ি ওড়ায় না, তাকে নিয়ে এমন রসিকতা, এমন বিদ্রুপ। হঠাৎ যেন আমার মাথাটা কেমন বিগড়ে গেল। আমি বলে উঠলাম, ঠিক আছে, কে কত ঘুড়িবাজ দেখা যাবে, আমি রাজি। আমার কথা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে খাদু মল্লিক আমাকে চমকে দিয়ে পকেট থেকে একটা 100 টাকার বান্ডিল বুড়ো দোকানের দিকে ছুঁড়ে দিয়ে আমার উদ্দেশ্যে বলল, আমার আপনার দুজনের টাকায় ওর কাছে জমা থাকবে। আপনার কাছে এখন টাকা না থাকলে কাল পরশুকে টাকাটা দিয়ে যাবেন। বিশ্বকর্মা পুজোর দিন ঠিক 5টায় আমার ঘুড়ি আকাশে উঠবে, মনে রাখবেন, কালো ঘুড়ি। আরেকটা কথা, কথার ক্লাব আমি করি না, আর অন্য কেউ করলেও আমি তা পছন্দ করি না। আমাকে আর কথা বলার সুযোগ না দিয়ে খাদু মল্লিক এবার দলবল নিয়ে হাঁটতে শুরু করলো। অগত্যা সোমবার অফিস ফেরত আমিও সেই বুড়োটার কাছে 10,000 টাকা জমা রেখে এসেছি। তবে আমি নিশ্চিত খাদু মল্লিক আমাকে হারাতে পারবে না। তবে বাজির টাকাটা আমি কোনো অনাথ আশ্রমকে দান করে দেবো ভেবেছি। অবিনাশবাবুর উদ্দেশ্যে একটানা কথা বলে থামলেন ফটিকবাবু। অবিনাশবাবুর মুখটা তার কথা শোনার পর কেমন যেন গম্ভীর হয়ে গেল। তিনি যেন একটু চিন্তিতভাবে বললেন, খাদু মল্লিক, আবার সেই কালো ঘুড়ি? ফটিকবাবু বললেন, আপনি খাদু মল্লিককে চেনেন নাকি? অবিনাশবাবু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ চিনি। বাজি ধরা ব্যাপারটা ভালো নয়, তবে ধরেই যখন ফেলেছেন তখন আর কি করবেন। তবে খাদু মল্লিক কিন্তু পাক্কা ঘুড়িবাজ লোক। সেও অনেকদিন বাজি হারেনি। আপনার জন্য শুভকামনা রইল। ভদ্রলোক এরপর বললেন, ঠিক আছে, আমি এখন আসি। পরিচয়টা সেরে গেলাম। আরেকটা কথা, এবারের ছাদের কার্নিশটা বেশ নিচু, একটু সাবধানে ঘুড়ি ওড়াবেন। কথা শেষ করে আর দাঁড়ালেন না ভদ্রলোক। ফটিকবাবুকে একটা নমস্কার করে বাইরের সিঁড়ির অন্ধকারে মিলিয়ে গেলেন। ফটিকবাবুর মনে হলো লোকটা বেশ অদ্ভুত লোক। কেমন হুট করে এলেন, আবার তেমনি হুট করে চলে গেলেন। বিকেলবেলা রোদ একটু কমলে ফটিকবাবু একবার ছাদে উঠলেন মাঞ্জা দেওয়া সুতো গোটাবার জন্য। তখনই ছাদের কোণে সেই ঘরটার দিকে নজর গেল তার। দুপুরের লোকটা তো বলে গেল সে ওই ঘরটাতেই থাকে। ঘরটা অবশ্য এখন তালা বন্ধ। হয়তো ভদ্রলোক এখন বাইরে বেরিয়েছে, মনে মনে ভাবলেন ফটিকবাবু। আজ বিশ্বকর্মা পুজো। ফটিকবাবুর ঘুম ভাঙল পুজো প্যান্ডেলের মাইকের শব্দে। সকাল সকাল স্নান সেরে বাড়ি থেকে বেরিয়ে টানা রিস্কা চেপে তিনি ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিতে গেলেন। পুজো দিয়ে বেলা 10টা নাগাদ যখন তিনি বাড়ি ফিরলেন, তখন আকাশের দিকে তাকিয়েই মনটা নেচে উঠল তার। আকাশে ঘুড়ি উঠতে শুরু করেছে, কত রকমের ঘুড়ি। চাপরাস, চাঁদিয়াল, পেটকাটি, বগ্গা, লোডশেডিং। নিজের ঘরে ঢুকে জালনা দিয়ে আকাশে ছেয়ে যাওয়া নানা রঙের ঘুড়ির খেলা দেখতে লাগলেন ফটিকবাবু। মাঝে মাঝেই আশপাশের বাড়ির ছাদ আর নিচের রাস্তার গলির থেকে উল্লাসধ্বনি উঠছে। কোনো কোনো ঘুড়ি হয়তো আকাশ থেকে কেটে নিচে নামতে শুরু করেছে, আর তার সুতো ধরার জন্য পিছু ধাওয়া করেছে ছেলেদের দল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটা চাপা উত্তেজনা অনুভব করতে লাগলেন ফটিকবাবু। বিকেল ঠিক 5টায় উঠবে সেই কালো ঘুড়িটা। তার চাপরাশগুলো, সুতো, লাটাই সব তৈরি করে রেখেছেন তিনি। তার ঘুড়ি কেউ কোনোদিন কাটতে পারেনি, তবুও দুপুরবেলা খাওয়া সেরে একটা ঘুম দিয়ে তিনি যখন উঠলেন, তখন বিকেল 4টে বাজে। তার সাজ সরঞ্জাম নিয়ে 4:30 নাগাদ ছাদে উঠলেন ফটিকবাবু। আকাশে এখন আর ঘুড়ি সুড়ি নেই, হয় তারা কেটে গেছে বা নিচে নেমে গেছে।
দু চারটে ঘুড়ি শুধু ক্লান্ত অবসন্নভাবে আকাশে ভাসছে। ফটিকবাবুর অভিজ্ঞ চোখ বুঝতে পারল ওসব ঘুড়িতে আর লড়াইয়ের দম নেই। ফটিকবাবুর একবার চোখ গেল ছাদের সেই ঘরটার দিকে। ঘরটা আগের দিনের মতোই তালাবন্ধ, শুধু অন্য একটা বাড়তি জিনিস আজ সেখানে চোখে পড়ল তার। একটা চাপরাশ ঘুড়ি ঘরের দরজার মাথায় লোহার শিকে আটকে আছে। পুরনো ঘুড়ি, হয়তো কোথা থেকে উড়ে এসে আটকে গেছে ওখানে। আকাশের দিকে তাকিয়ে 5টা বাজার প্রতীক্ষা করতে লাগলেন ফটিকবাবু। ঠিক 5টা, কিন্তু দূরে একটা বাড়ির ছাদের আড়াল থেকে ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করল একটা ঘুড়ি। অনেক ঘুড়ি দেখেছেন ফটিকবাবু, কিন্তু অমন মিশমিশে কালো ঘুড়ি তিনি জীবনে দেখেননি। আর কি আশ্চর্য, কালো ঘুড়িটা আকাশে ওঠার সঙ্গে সঙ্গে একোণে সেকোণে যে কয়েকটা ঘুড়ি আকাশে ভাসছিল তাদের মধ্যে একটা প্রচণ্ড চঞ্চলতা শুরু হলো। পরিমরি করে নিচে নামতে শুরু করলো তারা। শুধু সেই কালো ঘুড়িটা মাঝ আকাশের দিকে তরতর করে উঠে যেতে লাগলো। চাপরাশ একবার কপালে ঠেকিয়ে জয় মা বলে সেটাকে আকাশে ওড়ালেন ফটিকবাবু। মাঝ আকাশে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে গেল কালো ঘুড়িটা, যেন একটা কালো চিল আকাশে ভাসছে। ফটিকবাবুর চাপরাশ পৌঁছে গেল তার কাছে। সেও স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল কিছুটা তফাতে, ঠিক যেন লড়াইয়ে নামার আগে ঘুড়ি দুজন প্রতিপক্ষকে জরিপ করে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই লড়াই শুরু হয়ে গেল। কখনো কালো ঘুড়িটা ছো মেরে এগিয়ে আসছে চাপরাশের দিকে, কখনো আবার ফটিকবাবুর চাপরাশ ধেয়ে যায় কালো ঘুড়ির দিকে। কিন্তু একজন এগোলেই অন্যজন স্যাঁত করে সরে যাচ্ছে এপাশ ওপাশ ওপর নিচে, প্যাচ লাগতে দিচ্ছে না। আকাশটা যেন একটা বিরাট বক্সিং রিং, সেখানে লড়াই করছে 2 বক্সার। কখনো আঘাত করতে এদিকে যাচ্ছে, কখনো বা আঘাত বাঁচাতে সরে আসছে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর কিভাবে হঠাৎ প্যাচ লেগে গেল দুটো ঘুড়িতে। ফটিকবাবুর টানা মাঞ্জা, তিনি হ্যাচকা টান দিলেন সুতোয়। পরেক্ষণেই কালো ঘুড়িটা সুতো কেটে ভাসতে শুরু করল। উল্লাসে লাফিয়ে উঠে ছাদের মধ্যে নাচতে শুরু করলেন ফটিকবাবু। ভোকাট্টা ভোকাট্টা! তার ঘুড়িটাও ফটিকবাবুর লাটাই ধরা হাতে নাচতে লাগলো মাঝ আকাশে। তবে ফটিকবাবুর নাচ কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। কয়েক মুহূর্তের মধ্যেই ওই রকমই মিশমিশে আর একটা কালো ঘুড়ি অসম্ভব ক্ষিপ্রতায় আকাশে উঠতে শুরু করলো। আবার শুরু হলো ঘুড়ির লড়াই। কালো ঘুড়িটা এবার যেন অনেক সতর্ক, চট করে চাপরাশের কাছে আসছে না। ফটিকবাবুর ঘুড়ি তার কাছে গেলেই সে সরে যাচ্ছে। দুটো ঘুড়ির চোর পুলিশের খেলা শুরু হলো মাঝ আকাশে। সূর্য ঢলতে শুরু করল। একসময় বেশ অধৈর্য হয়ে পড়লেন ফটিকবাবু। কালো ঘুড়িটা কিছুতেই তার কাছে আসছে না। আর এরপরেই তিনি খেয়াল করলেন কালো ঘুড়িটা কেমন যেন নেতিয়ে পড়েছে। খুব ধীর হাওয়াতে ভাসতে ভাসতে সে নিচে নামছে। ব্যাপারটা পরীক্ষা করার জন্য ফটিকবাবু কয়েকবার চাপরাশটাকে তার দিকে নিয়ে গেলেন, কিন্তু কালো ঘুড়ির কোনো হেলদোল নেই। মাঝ আকাশে সূর্য ডোবার সময় শেষ বিকেলে ঘুড়ির সুতো ভিজলে অনেক সময় ঘুড়ির এমন হয়। ঠিক এমনভাবে নেতিয়ে পড়ে ঘুড়ি। ব্যাপারটা নিশ্চয়ই তাই। এখন প্যাচ লাগিয়ে টান দিলেই কালো ঘুড়িটা ভোকাট্টা, এ সুযোগ ছাড়া যাবে না। এই ভেবে ফটিকবাবু তার চাপরাশ বাড়ালেন কালো ঘুড়ির দিকে। সে ঘুড়ি তখন আরও নেতিয়ে পড়েছে। প্রথম ঘুড়িটা কেটে ফটিকবাবুর আত্মবিশ্বাস তখন তুঙ্গে। তিনি প্যাচ লাগালেন ঘুড়িতে, কিন্তু তার পর মুহূর্তেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। মৃতপ্রায় অবসন্ন কালো ঘুড়িটা হঠাৎই গোত্তা খেয়ে রকেটের বেগে আকাশে উঠে গেল। আর ফটিকবাবু অনুভব করলেন তার লাটাইয়ের সুতোয় টান আর নেই। সুতো ছেয়ে ভাসতে শুরু করেছে তার চাপরাশ। সুতোয় নয়, হাওয়ায় ভাসছে চাপরাশ। ব্যাপারটা একটা ফাঁদ ছিল। কাটা পড়েছে ফটিকবাবুর ঘুড়ি।
মাঝ আকাশে নাচছে খাদু মল্লিকের কালো ঘুড়ি। কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন ফটিকবাবু। তারপর অবশিষ্ট সুতো নামিয়ে নতুন একটা চাপরাস যখন তাতে লাগাতে যাচ্ছেন, ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো একটা গলা। আপনি ভালো ঘুড়ি ওড়ান ঠিকই, কিন্তু ধূর্ততায় খাদু মল্লিকের সঙ্গে পারবেন না। কিভাবে আপনাকে ঠকালো দেখলেন? গলা শুনে মৃদু চমকে উঠে ফটিকবাবু দেখলেন তার কিছুটা তফাতে দাঁড়িয়ে আছেন গতকাল দুপুরের সেই ভদ্রলোক অবিনাশবাবু। তিনি এরপর বললেন, প্রথম থেকেই লড়াইটা দেখছি আমি। প্রথমবার আপনি কালো ঘুড়িটা কাটতে পেরেছিলেন খাদু মল্লিক অসতর্ক ছিল বলে। বারবার ও জিনিস কিন্তু খাটবে না। এই লড়াইটা যেভাবেই হোক জিতবে সে। দিন, লাটাইটা এবার আমাকে দিন। ভদ্রলোকের কথা শুনে ফটিকবাবু বেশ অবাক হয়ে জানতে চাইলেন, লাটাইটা আপনাকে দেবো কেন? দেবেন, কারণ কালো ঘুড়ির সঙ্গে শেষ লড়াইটা আমিই লড়বো এই ঘুড়িটা দিয়ে। অবিনাশবাবুর হাতে ধরা রয়েছে ছাদের মাথায় যে চাপরাসটা ছিল সেটা। ফটিকবাবু বললেন, কিন্তু লড়াই তো আমার সঙ্গে, আপনি লড়বেন কেন? ব্যাপারটা অনৈতিক হবে। তাছাড়া আপনি যদি... কি ভাবছেন, আমি যদি হেরে যাই তবে আপনার টাকা যাবে? এই যে 10,000 টাকা আমি আপনার হাতে দিচ্ছি। আর নৈতিকতার ব্যাপার বলছেন, সেটা আপনি পরে বুঝবেন। সম্ভবত অন্য একটা ঘটনা ঘটতে পারে এরপর। দিন, লাটাইটা দিন, সময় বেশি নেই। লোকটার কণ্ঠস্বরে এমন একটা কিছু ছিল যে ফটিকবাবু লাটাইটা লোকটার হাতে তুলে দিয়ে বললেন, নিন তবে, আর টাকাটা আপনার কাছেই রাখুন। তবে আমি কিন্তু ব্যাপারটার কিছুই বুঝতে পারছি না। লাটাইটা হাতে নিয়ে সেই পুরনো চাপরাসটা সুতোয় বাঁধতে বাঁধতে ভদ্রলোক মৃদু হেসে বললেন, বুঝতে পারবেন। আপনি এখন আমার ওই ছাদের ঘরের আড়ালে গিয়ে দাঁড়ান। কোনো পরিস্থিতিতেই আমি যতক্ষণ না বলবো বাইরে বেরোবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন। খাদু মল্লিকের প্যাচ আমি এবার কাটবই। ভদ্রলোকের কথা শুনে কিছুটা বিস্মিতভাবেই তার নির্দেশ মতো সেই ঘরটার আড়ালে গিয়ে দাঁড়ালেন ফটিকবাবু। অবিনাশবাবু যখন ঘুড়ি ওড়ালেন তখন সূর্য ঢলে পড়েছে। ওপরে উঠতে লাগলো তার ঘুড়ি। যেভাবে তিনি লাটাই ধরে সুতো ছাড়তে লাগলেন তা দেখেই ফটিকবাবু বুঝে গেলেন এ লোকটা পাকা ঘুড়িবাজ। কালো ঘুড়ির কাছে পৌঁছে গেল অবিনাশবাবুর চাপরাস। স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো ঘুড়ি। অবিনাশবাবুর ঘুড়িটাও স্থির হলো। এরপর বেশ কয়েকবার ঘুড়ি দুটো নিজেদের নিরাপদ এলাকাতে গোত্তা খেল ঠিকই, কিন্তু আবার নিজের জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে, কিন্তু দুটো ঘুড়ি একদম স্থির। কেউ যেন আকাশের গায়ে আঠা দিয়ে আটকে রেখেছে ঘুড়ি দুটোকে। ঘরটার আড়াল থেকে ফটিকবাবু বুঝতে পারলেন না কি করতে চলেছে দুই ঘুড়িবাজ। অবিনাশবাবু তার দিকে পিছন ফিরে ছাদের আলসের ধারে লাটাই ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। এদিকে অন্ধকার নামতে চলেছে। একসময় বেশ অধৈর্য হয়ে ফটিকবাবু ঘরটার আড়াল থেকে বাইরে বেরোতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল তার। ছাদের কোনায় কার্নিশ বেয়ে বিড়ালের মতো নিঃশব্দে ছাদে উঠে এলো একজন লোক। তাকে দেখেই চমকে উঠলেন ফটিকবাবু। আরে, এ যে খাদু মল্লিক! তাহলে আকাশে কালো ঘুড়িটা ওড়াচ্ছে কি? ছাদের চারিদিকে একবার তাকিয়ে খাদু মল্লিক দুহাত সামনে বাড়িয়ে এরপর পা টিপে টিপে এগোতে লাগলেন ছাদের কিনারে দাঁড়িয়ে থাকা অবিনাশবাবুর দিকে। অবিনাশবাবু পাথরের মূর্তির মতো আকাশের দিকে তাকিয়ে আছেন। খাদু মল্লিকের চোখ দুটো জ্বলছে, ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক জ্যান্ত হাসি। অবিনাশবাবুকে লক্ষ্য করে এগোচ্ছেন তিনি।
আর মাত্র কয়েক পা, তাহলেই খাদু মল্লিক ছুঁয়ে ফেলবে অবিনাশবাবুকে। ঠিক এই সময় অবিনাশবাবু ঘুরে দাঁড়ালেন। তার মুখেও ফুটে উঠেছে একটা দুর্বোধ্য হাসি। তিনি খাদু মল্লিকের উদ্দেশ্যে বললেন, তুমি আসবে আমি জানতাম। এসো, আমাকে ধাক্কা দাও। এই তো ছাদের কিনারায় দাঁড়িয়ে আছি আমি। এসো এসো। ক্রমশ চওড়া হচ্ছে অবিনাশবাবুর হাসি। খাদু মল্লিকের ঠোঁটের হাসিটা মুছে গেল। প্রথমে বিস্ময়, তারপর লোকটার মুখমণ্ডলে ফুটে উঠল প্রচণ্ড আতঙ্কের ছাপ। হাত দুটো আপনা থেকেই যেন গুটিয়ে গেল বুকের কাছে, যেন ভয়ঙ্কর কোনো আতঙ্কে চিৎকার করে উঠে খাদু মল্লিক দড়াম করে পড়ে গেল ছাদে। আর এর পর মুহূর্তেই আকাশের দিকে চোখ রেখে অবিনাশবাবুর হাতের লাটাই নাচতে শুরু করল। তার চাপরাশ বাজ পাখির মতো ধেয়ে গেল কালো ঘুড়ির দিকে। কেটে গেল খাদু মল্লিকের কালো ঘুড়ি। আশপাশ থেকে শোরগোল শোনা গেল, অর্থাৎ আড়াল থেকে এর লড়াই অনেকেই এতক্ষণ দেখছিল। ধীরে সুস্থে তার চাপরাশটাকে নিচে নামালেন। ঠিক এই সময় চুপ করে সন্ধ্যা নামল। ছাদের ওপর চিত হয়ে পড়ে আছে খাদু মল্লিক। তার চোখ বন্ধ, মুখ দিয়ে একটা গো গো শব্দ বেরোচ্ছে। ঠোঁটের কষ বেয়ে চুইয়ে পড়ছে গ্যাজলা। প্রচণ্ড আতঙ্কে বাহ্যজ্ঞান লোপ পেয়েছে খাদু মল্লিকের। মাটিতে পড়ে থাকা খাদু মল্লিকের সামনে দাঁড়িয়ে ফটিকবাবু আর অবিনাশবাবু। অবিনাশবাবুর মুখে স্পষ্ট হাসির রেখা। তিনি তাকিয়ে আছেন মাটির উপর পড়ে থাকা খাদু মল্লিকের দিকে। হতবাক ফটিকবাবু অবিনাশবাবুর উদ্দেশ্যে বললেন, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অবিনাশবাবু বললেন, ও ছাদে উঠেছিল আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাজিটা জেতার জন্য। ও এই তল্লাটের নাম করা গুন্ডা। শেষ ঘড়িটা ওর কোনো সেঙাতের হাতে দিয়ে এখানে এসেছিল। তারপর আমাকে দেখে। আপনাকে দেখে ওর এই অবস্থা হলো কেন? অবিনাশবাবু কয়েক মুহূর্ত চুপ করে থেকে ঘুড়ির লাটাই ফটিকবাবুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, 5 বছর আগে এই বিশ্বকর্মা পুজোর বিকেলে এই ঘড়িটা দিয়েই ওর সঙ্গে শেষ লড়াই হওয়ার কথা ছিল আমার। ওর বাজির ফাঁদে পড়ে গিয়েছিলাম আমি। 20,000 টাকা বাজি। একই রকম বিকাল, একই ঘটনা। প্রথমে আমি ওর ঘড়ি কাটলাম, তারপর ও আমার। ছাদের কিনারে দাঁড়িয়ে আমি যখন ওই দ্বিতীয় ঘড়িতে সুতো বাঁধতে যাচ্ছি, তখন পেছন থেকে ছাদে উঠে এসেছিল খাদু মল্লিক। আমি ওর উপস্থিতি টের পাইনি। আর তারপর থেমে গেলেন অবিনাশবাবু। তারপর কি? তারপর কি? ব্যগ্রভাবে জানতে চাইলেন ফটিকবাবু। ফটিকবাবুর চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে অবিনাশবাবু বললেন, তারপর আবার কি? এই গুন্ডা খাদু মল্লিক আমাকে পেছন থেকে ধাক্কা মেরে 4 তলার ছাদ থেকে নিচে ফেলে দিল। ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদের কার্নিশ থেকে পা পিছলে দুর্ঘটনায় কারোর মৃত্যু অস্বাভাবিক নয়। এই ছাদ থেকে একটা ঘুড়ি উড়ল। তার কোনো সেঙাত কালো ঘুড়ি দিয়ে সেটা কাটল। সবাই দেখলেও বাজি জিতেছে খাদু মল্লিক। তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে ফটিকবাবু নিজের মনেই একবার বললেন, 4 তলার ছাদ থেকে নিচে ফেলে দিয়েছিল। আর এর পরেই ফটিকবাবুর কাছে স্পষ্ট হয়ে গেল কেন খুনে গুন্ডা খাদু মল্লিকের মতো লোকও ভয়ে অজ্ঞান হয়ে গেল। ব্যাপারটা বুঝে উঠতেই একটা হিমেল স্রোত যেন ফটিকবাবুর পিঠ বেয়ে নামতে শুরু করল। তার সামনে এ কে দাঁড়িয়ে আছে? ফটিকবাবুর হাত থেকে ঘুড়ির লাটাই খসে পড়ল। স্থাণুর মতো দাঁড়িয়ে রইলেন তিনি। অন্ধকার গাঢ় হচ্ছে। এবার যেন কেমন একটা অস্পষ্ট মনে হচ্ছে অবিনাশবাবুর অবয়বটা। ফটিকবাবুর উদ্দেশ্যে তিনি বললেন,
ঘুড়িটা আপনি ভালো ওড়ান ঠিকই, কিন্তু খোলা ছাদে একটু সাবধানে ওড়াবেন। এই বলে ধীরে ধীরে অবিনাশবাবু অন্ধকারে মিলিয়ে গেলেন। শুনলেন কালো ঘুড়ি, আমাদের আজকের দ্বিতীয় এবং অন্তিম নিবেদন সাইক্লিস্ট। শুরু হচ্ছে সাইক্লিস্ট। ময়ূখের বেশ পছন্দ হয়ে গেল বাড়িটা। চারপাশটা ছায়াময়, শাল গাছে ঘেরা। বাড়ির সামনে থেকে একটা রাস্তা শালবনের গা ঘেঁষে এগিয়ে হারিয়ে গেছে একটা বাঁকের আড়ালে। বাঁকের ওপাশে মনে হয় একটা নদী আছে। দূর থেকে চিকচিক করছে জায়গাটা। নিঝুম দুপুরে শালের বন থেকে ভেসে আসছে পাতা খসার অস্পষ্ট সরসর শব্দ, কখনো বা নাম না জানা পাখির ডাক। এর মধ্যেই একলা দাঁড়িয়ে আছে ঢালু ছাদওয়ালা ছিমছাম ছোট্ট বাড়িটা। ভাড়া সংক্রান্ত প্রাথমিক কথাবার্তা মিটে যাবার পর বাড়ির বৃদ্ধা মালকিন ময়ূরকে তার থাকার জন্য যে ঘরটা দেওয়া হচ্ছে সেখানে ঢুকতে ঢুকতে বললেন, আমি কোনোদিনও ঘর ভাড়া দিইনি। আসলে আমার স্বামী দীর্ঘদিন অসুস্থ, বিছানা ছেড়ে উঠতে পারেন না, কথাবার্তাও বলতে পারেন না। আমাদের সঞ্চয়ও শেষ হয়ে এসেছে। তার ওষুধপত্রের জন্য টাকার প্রয়োজন, সেই জন্যই ভাড়া দিতে হচ্ছে। উনি ও পাশের একটা ঘরে থাকেন। বৃদ্ধার সঙ্গে ঘরে ঢুকলো ময়ূক। সুন্দরভাবে সাজানো ঘরটা, খাট, আলমারি, লেখার জন্য টেবিল, সবকিছুই আছে। বেশ বড় একটা জানলাও আছে রাস্তার দিকে, আর সেই জানলার পাশে দেওয়ালের গায়ে টাঙানো আছে তেল রঙে আঁকা একটা বড় ছবি। সেই ছবিটা ভালো করে দেখার পর বেশ অবাক হয়ে গেল ময়ূক। আরে, জানলা দিয়ে যা দেখা যাচ্ছে তার সবকিছুই তো দেখা যাচ্ছে ছবিটাতে। যেন এই জানলার সামনে বসেই কেউ এঁকেছিলেন ছবিটা। ওই তো কম্পাউন্ডের বাইরে গেটের বাপাশে অন্যদের থেকে কিছুটা তফাতে একলা দাঁড়িয়ে থাকা বিরাট শালগাছটা। ওই তো আরো কিছুটা এগিয়ে পথের ডান পাশে উঁচু ঢিবির মতো জায়গাটা, লাল কাকড় বিছানো রাস্তা। ওই তো বাঘটা। ছবির চাঁদের আলোয় সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। শালবনের মাথার উপর সোনার থালার মতো চাঁদ উঠেছে। সেই আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে শালের বাগান, আর তার মধ্যে দিয়ে এগিয়ে চলা রাস্তাটা। শুধু একটা বাড়তি জিনিস আছে ছবিটাতে। দূরে বাঁকের মুখে দাঁড়িয়ে আছে একজন সাইক্লিস্ট। তার ছবিটা এত ছোট যে তার মুখ বোঝা যাচ্ছে না। তাছাড়া মাথায় একটা টুপিও সম্ভবত আছে। তবে তার দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় চন্দ্রালোকিত রাস্তা ধরে সে যেন এই বাড়ির দিকেই আসছে। ময়ূক অবাক হয়ে বৃদ্ধাকে জিজ্ঞেস করল, ছবিটা কার আঁকা? বৃদ্ধা মৃদু হেসে বললেন, আমার স্বামীর। অনেক পুরনো ছবি। আসলে 50 বছর আগে উনি আর্ট কলেজের যখন ছাত্র ছিলেন, তখন উনি আর তার এক বন্ধু এখানে এসেছিলেন ছবি আঁকার জন্য। এ জায়গা দুজনেরই ভালো লেগে গেল। কাজ জুটিয়ে এখানেই থেকে গেলেন তারা। সাইকেল নিয়ে দুই বন্ধু মিলে ঘুরে বেড়াতেন এই রাস্তায়, শালের জঙ্গলে। এ কথা বলার পর ভদ্রমহিলা প্রসঙ্গ পাল্টে বললেন, আপনার ঘর পছন্দ হয়েছে তো? ময়ূখের ঘর পছন্দ না হওয়ার মতো ব্যাপার নেই। তাছাড়া সে তো মাত্র 3 রাত কাটাবে এই ঘরে। এখানে একটা সরকারি অফিসে অডিট অর্থাৎ হিসাব পরীক্ষার জন্য সে এসেছে। সারাদিন তার সেখানেই কাটবে। শুধু রাতটুকু শোবার জন্যই তার এই ঘরের ব্যবস্থা। রান্নারও কোনো পাট নেই তার। যেখানে সে কাজ করবে সেখানেই তার খাবার ব্যবস্থা করা হবে। এ ঘর লাগোয়া একটা বাথরুমও আছে। আর কি চাই?
সে জবাব দিল, না, আমার কোনো অসুবিধা হবে না। বৃদ্ধা এবার মামুলি কিছু কথাবার্তা বলে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। অফিসের যে লোকটা তাকে এ বাড়িতে এনেছিল সে এতক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। সঙ্গের সামান্য কিছু জিনিসপত্র ঘরে রেখে কিছুক্ষণের মধ্যেই সেই লোকের সঙ্গে ময়ূক রওনা হয়ে গেল তার কাজের জায়গাতে। রাত 8টা নাগাদ বাড়িতে ফিরল ময়ূক। বাড়ির চারপাশে কাঠের তৈরি নিচু বেড়া দেওয়া আছে। মনে হয় তার দরজা খোলার শব্দ শুনেই বাড়ির কোনো এক ঘর থেকে ভদ্রমহিলা বারান্দায় এসে দাঁড়ালেন। তারপর ময়ূককে দেখে আবার ভিতরে ঢুকে গেলেন। অফিসেই খাওয়া সেরে এসেছে ময়ূক। সারাদিন নানান ধকল গেছে তার। ঘরে ঢুকে কিছুক্ষণের মধ্যেই বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ল সে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার জন্যই হয়তো মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল তার। সামনে খোলা জানলা দিয়ে বাইরে চাঁদের আলোতে শালবন, রাস্তা সবকিছু দেখা যাচ্ছে। ময়ূখের খাটের মাথার উপর জাপড়িবিহীন বেশ বড় গোলাকার ঘুলঘুলিটা দিয়ে বাইরের চাঁদের আলো এসে পড়েছে ছবিটার উপর। স্পষ্ট ফুটে উঠেছে ছবিটা। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ময়ূখের হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার মনে হলো। ছবির সেই সাইক্লিস্টের চাকা দুটো যেন ধীর গতিতে ঘুরছে। তাছাড়া সে যেন তার আগের জায়গাতে নেই। সেই বাঁকের মুখ থেকে অনেকটা এগিয়ে সে এসে দাঁড়িয়েছে রাস্তার পাশে সেই ঢিবি মতো জায়গাটার কাছে। আকারেও যেন একটু বড় হয়েছে সেই সাইকেল আরোহী। দূর থেকে কাছে এলে যেমন হয়। এ ব্যাপারটা কি ময়ূখের দৃষ্টিবিভ্রম নাকি আলো ছায়ার খেলা? ব্যাপারটা ঠিক ধরতে না পেরে সেই ছবির দিকে তাকিয়েই আবার ঘুমিয়ে পড়ল ময়ূক। শেষ রাতের দিকে আবারও একবার ঘুম ভেঙে গেল তার। একটা অস্পষ্ট গো গো শব্দ যেন কোথা থেকে ভেসে আসছে। শব্দটা অবশ্য কিছুক্ষণের মধ্যেই থেমে গেল। তার কিছুক্ষণের মধ্যেই শালবনের মাথায় আকাশ লাল হতে শুরু করল। ধীরে ধীরে শোনা যেতে লাগলো পাখির কলকাকলি। সকালবেলা ঘর ছেড়ে বাইরে বেরোবার আগে ছবিটার দিকে তাকিয়ে নিজের মনে হাসল ময়ূক। গত রাতের ব্যাপারটা মনে পড়ে গেল তার। না, ছবিতে কোনো পরিবর্তন হয়নি। সেই ছোট্ট সাইক্লিস্ট বাঁকের মুখে একই জায়গাতে আছে, আর তার চাকাও ঘুরছে না। ছবির সাইক্লিস্টের কি সাইকেল চালানো সম্ভব? দরজা খুলে বাইরে বেরোতেই ময়ূক দেখল বৃদ্ধা বাইরের বারান্দায় দাঁড়িয়ে আছেন। ময়ূখের সঙ্গে চোখাচোখি হতেই তিনি জানতে চাইলেন, কি ঘুম হলো রাতে? কোনো অসুবিধা হয়নি তো? ময়ূক হেসে বলল, না না, অসুবিধা হয়নি। তবে ভোর রাতে কিরকম একটা শব্দ শুনলাম, মনে হলো মানুষের গলা। বৃদ্ধা একটু বিষণ্ণভাবে বললেন, ওটা ওর গলা। আসলে পূর্ণিমা অমাবস্যা এলে ওর অসুস্থতা একটু বাড়ে। উনি তো কথা বলতে পারেন না, পক্ষাঘাতগ্রস্ত। মুখ দিয়ে শুধু ওরকম শব্দ করেন। আগামীকাল আবার পূর্ণিমা, ওর কষ্ট বাড়ছে। তার কথা শুনে ময়ূক সৌজন্যের খাতিরে বলল, ওকে একবার দেখা যাবে? ভদ্রমহিলা কয়েক মুহূর্ত চুপ করে থেকে যেন একটু ইতস্তত করেই বললেন, আসুন আমার সঙ্গে। ময়ূককে নিয়ে ভদ্রমহিলা একটা ঘরে ঢুকলেন প্রথমে। তারপর সে ঘর পেরিয়ে ঢুকলেন অন্য একটা ঘরে। একটা বাতি জ্বলছে ঘরে। ঘরটাতে কোনো জানলা নেই। ঘরের মাঝখানে একটা উঁচু সেকেলে পালঙ্কে শুয়ে আছেন একজন বৃদ্ধ। মাথায় সাদা শনের মতো চুল, চোখের পাতা বোজা। সম্ভবত ঘুমোচ্ছেন তিনি। তারা দুজন খাটের পাশে গিয়ে দাঁড়ালেন। বৃদ্ধা পরম মমতায়
শুয়ে থাকা মানুষটার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, আপনি যে ঘরটায় আছেন সেখানেই উনি থাকতেন। ওই ঘরটা তো বেশ ভালো, বড় জানলা দিয়ে আলো বাতাস খেলে। ওনাকে এ ঘরে আনলেন কেন? কয়েক মুহূর্ত চুপ করে থেকে বৃদ্ধা জবাব দিলেন, ওই জানলাটা নিয়েই তো সমস্যা। শীত বর্ষা কিছুতেই ওই জানলা বন্ধ করতে দিতে চাইতেন না উনি। গতবার শীতে জানলা খোলা রেখে শরীরটা আরো খারাপ হয়ে গেল, আর তারপর থেকেই বাধ্য হয়ে ওনাকে এ ঘরে এনে রাখতে হয়েছে। মিনিট খানেক সে ঘরে থাকলো ময়ূক। তারপর সে ঘর এবং বাড়ি ছেড়ে বেরিয়ে রওনা হলো তার কাজের জায়গাতে। সারাদিনটা কাজের চাপে কিভাবে কেটে গেল তা বুঝতে পারল না ময়ূক। অফিসের একটা গাড়ি যখন বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল তখন বেশ রাত, প্রায় 10টা বাজে। চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে বাড়িটা। শালবনের দিক থেকে ভেসে আসছে পাতার ফিসফিসানি আর ঝিঝির কলতান। বাড়িতে পা দিতেই সেই গো গো শব্দটা শুনতে পেল ময়ূক। বেশ জোরেই হচ্ছে শব্দটা। এমনকি ঘরে ঢুকে দরজা বন্ধ করার পরও কানে আসতে লাগলো সে শব্দ। সম্ভবত সেই ভদ্রলোকের অসুস্থতা আরও বেড়েছে। কিছুক্ষণের মধ্যেই বিছানায় শুয়ে পড়ল ময়ূক। বৃদ্ধর আর্তনাদ থেমে গেল এক সময়। ঘুম নেমে এলো তার চোখে। মাঝরাতে সম্ভবত আবারও কারোর আর্তনাদে ঘুম ভেঙে গেল ময়ূখের। ঘুম ভাঙার পর অবশ্য আর কোনো শব্দ শুনতে পেল না সে। খাটের সামনে তার পায়ের দিকে খোলা জানলা। আগামীকাল পূর্ণিমা, আকাশে প্রায় পূর্ণ চাঁদ। সেই আলোতে আরও স্পষ্ট আজ বাইরেটা। শালের বন, তার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া পথ, পথের পাশে সেই উঁচু মতো জায়গা বা ঢিবিটা, রাস্তার পাশের বাঁকটা, সবকিছুই আজ আরও স্পষ্ট। আর এরপরই আধো ঘুম চোখে ময়ূক তাকালো দেওয়ালের গায়ের ছবিটার দিকে। ছবিটাও যেন আরও বেশি স্পষ্ট। ছবির চাঁদের আলো যেন আজ ছড়িয়ে পড়েছে ফ্রেমের আনাচে কানাচে। আর সেই ছবির দিকে তাকিয়ে আজ আরও বেশি অবাক হয়ে গেল ময়ূক। সেই সাইকেল আরোহী তার নিজের জায়গাতে নেই। দূরের সেই বাঁক থেকে আরও অনেকটা এগিয়ে, এমনকি রাস্তার মাঝপথের সেই ঢিবিটাকেও পিছনে ফেলে অনেকটা পথ অতিক্রম করে এসে দাঁড়িয়েছে সে। তাকে কালকের থেকেও বড় দেখাচ্ছে। তার অবয়ব, সাইকেলের গড়ন, সবকিছুই আজ অনেক বেশি স্পষ্ট। লোকটার ছিপছিপে চেহারা, পরনে সম্ভবত একটা ব্রিচেস, পায়ে শু, মাথায় একটা টুপি। টুপির আড়ালে তার মুখ বোঝা না গেলেও সম্ভবত সে তাকিয়ে আছে এই বাড়িটার দিকেই। ময়ূখের আরও মনে হলো তার সাইকেলের চাকা দুটো যেন খুব ধীর গতিতে ঘুরছে। চাঁদের আলোতে কাকড় বিছানো রাস্তা ধরে খুব ধীর গতিতে এই বাড়ির দিকে এগোচ্ছে। ব্যাপারটা দেখতে পেয়েই বিস্ময়ে ঘুমভাবটা কেটে গেল ময়ূখের। সে আর আগের দিনের মতো শুয়ে থাকতে পারল না। বেড সুইচ থেকে আলো জ্বালিয়ে খাট থেকে নেমে এসে গিয়ে দাঁড়ালো ছবিটার একদম কাছে। কি আশ্চর্য, ছবির সবকিছু তো ঠিকই আছে। সেই সাইক্লিস্ট তো রাস্তার দূর প্রান্তে বাঁকের মুখেই দাঁড়িয়ে। সাইক্লিস্টের একটা ছোট্ট অস্পষ্ট অবয়ব। তাহলে এতক্ষণ কি দেখল ময়ূক? নিশ্চয়ই ব্যাপারটা আলো ছায়ার খেলা। নিজের মনে হাসল সে। তবুও ব্যাপারটা সম্বন্ধে নিঃসন্দেহ হবার জন্য বেশ কিছুক্ষণ ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সে। ছবিটা অনেক পুরনো। জায়গায় জায়গায় ক্যানভাসটা পোকায় কেটেছে। অনেকটা অংশ, বিশেষত রাস্তার শেষে যে জায়গাতে সাইক্লিস্ট দাঁড়িয়ে আছে, সে জায়গায় কাপড়টা বেশ ঝুরঝুরে হয়ে গেছে। আঙুল দিয়ে টোকা দিলেই হয়তো জায়গাটা খসে পড়বে। কিছুক্ষণ ছবিটা দেখার পর বাতি নিভিয়ে ময়ূক বিছানায় শুয়ে পড়ল।
সকালবেলা সেই বৃদ্ধ ভদ্রলোকের গোঙানির শব্দেই ময়ূখের ঘুম ভাঙল। বেশ জোরে জোরে আর্তনাদ করছে ভদ্রলোক। ময়ূখ ঘর থেকে বেরিয়েই দেখতে পেল বৃদ্ধা ভদ্রমহিলাকে। বারান্দায় দাঁড়িয়ে আছেন তিনি। তার চোখে মুখে স্পষ্ট ক্লান্তি আর বিষণ্ণতার ছাপ। ভোরের নতুন আলো ধুয়ে দিতে পারছে না তার ক্লান্তিকে। ময়ূখ তার কাছে এগিয়ে গিয়ে বলল, ওনার অসুস্থতা কি আরো বেড়েছে? ভদ্রমহিলা জবাব দিলেন, হ্যাঁ, কাল থেকে আরো বেড়েছে। ডাক্তার দেখিয়েছিলেন? বৃদ্ধা এবার অসহায়ভাবে বললেন, ডাক্তার ডেকে তেমন কোনো লাভ হবে না, তারা আগেই দেখে বলে গেছেন নতুন কোনো ওষুধ দেবার ব্যাপার নেই। আজ রাতটা যদি কোনোভাবে। কথা শেষ না করে তিনি মুখে আঁচল চাপা দিয়ে ঘরের ভেতর ঢুকে গেলেন। সকালবেলা ময়ূখ যতক্ষণ বাড়িটাতে থাকলো ততক্ষণই তার কানে আসতে লাগলো সেই ভদ্রলোকের গোঙানির শব্দ। প্রচণ্ড কষ্ট পাচ্ছেন ভদ্রলোক। অফিসে গিয়ে শেষ দিনের যাবতীয় কাজ মিটিয়ে এদিন বাড়িতে পৌঁছাতে রাত 9টা বাজল ময়ূখের। আজ পূর্ণিমা। চাঁদের আলোয় উদ্ভাসিত বাড়ির পাশের শালবন এবং তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে দূরে বাঁকের দিকে হারিয়ে যাওয়া রাস্তাটা। কিন্তু চাঁদের আলোতে দাঁড়িয়ে থাকা ঢালু ছাদ আর বারান্দাওয়ালা বাড়িটা আজ কেমন যেন নিঝুম বলে মনে হচ্ছে ময়ূখের। কোথাও কোনো শব্দ নেই। সেই বৃদ্ধের আর্তনাদ আর শোনা যাচ্ছে না। ময়ূখ একবার ভাবল ভদ্রমহিলার সঙ্গে দেখা করে বৃদ্ধ কেমন আছেন সে ব্যাপারে খোঁজ নেয়। কিন্তু পরেক্ষণেই তার মনে হলো কাল রাত জাগার পর আজ হয়তো তারা ঘুমিয়ে পড়েছেন। বৃদ্ধাকে এখন আর বিরক্ত করা ঠিক হবে না। কাল সকালে চলে যাওয়ার সময় একবার তো তার সঙ্গে দেখা করতেই হবে, তখন কথা হবে। এই ভেবে সে নিজের ঘরে গিয়ে ঢুকল। পরদিন ভোরবেলা এই বাড়ি ছেড়ে কলকাতায় ফিরবে ময়ূখ। একটা গাড়ির ব্যবস্থা হয়েছে। সকালে সে গাড়ি তাকে নিতে আসবে। সামান্য গোছগাছ ছেড়ে নিয়ে ময়ূখ জানলার সামনে এসে দাঁড়ালো। চন্দ্রালোকে উদ্ভাসিত বাইরের পৃথিবী। মুগ্ধভাবে ময়ূখ কিছুক্ষণ চেয়ে রইল শালের বন আর রাস্তার দিকে। তারপর বিছানায় যাবার আগে ইচ্ছা করেই আর জানলার পাল্লা দুটো ভেজিয়ে দিল। ময়ূখের মনে হলো খোলা জালনা দিয়ে চাঁদের আলো তার মুখে এসে পড়ে বলেই তার ঘুম ভেঙে যায়। পাল্লা বন্ধ করে শুয়ে পড়ল সে। কিন্তু এদিন রাতেও আগের দুদিনের মতোই ঘুম ভেঙে গেল তার। প্রথমেই তার চোখ পড়ল খাটের পাশে টেবিলে রাখা টাইম পিসের ওপর। ঘড়িটার রেডিয়ামের কাঁটা জানান দিচ্ছে রাত প্রায় 3টে বাজে। ময়ূখ সোজা হয়ে শুল, আর এরপরই অন্য দিনের মতো চোখ গেল তার সামনাসামনি দেওয়ালের গায়ে ঝুলতে থাকা ছবিটার ওপর। ঘুলঘুলি দিয়ে আজও চাঁদের আলো এসে পড়েছে ছবির ওপর। তাছাড়া ছবির চাঁদটা যেন আজ উজ্জ্বল আলো ছড়াচ্ছে ক্যানভাসে। সেই আলোতে ময়ূখ স্পষ্ট দেখল সেই সাইক্লিস্ট নিজের জায়গাতে নেই। রাস্তার দূরবর্তী বাঁকে রাস্তার মাঝামাঝি দূরত্বে পথের পাশে সেই ঢিবি অতিক্রম করে সে বাড়িটার অনেক কাছে, গত রাতের চেয়েও অনেক কাছে চলে এসেছে। চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে তার পায়ের সঞ্চালন, চাকার ঘূর্ণন। তবে সবকিছুই বেশ ধীর গতিতে। 100 করে ছবির রাস্তাটা অতিক্রম করছে লোকটা। না, এরকম দৃষ্টি বিভ্রম হতে পারে না। ময়ূখ স্পষ্ট দেখতে পাচ্ছে ধীরে ধীরে লোকটা রাস্তা অতিক্রম করে ছবির ফ্রেমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। বিছানায় শুয়ে ময়ূখ দেখতে লাগলো সেই অবিশ্বাস্য দৃশ্য। হ্যাঁ, চাকাটা ঘুরছে, প্যাডেল করছে লোকটা। হ্যাঁ, ক্রমশ বড় হচ্ছে তার অবয়ব। সাইক্লিস্ট একসময় এসে দাঁড়িয়ে পড়ল বাড়ির একদম কাছে একলা দাঁড়ানো সেই বিরাট শালগাছটার নিচে। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তাকে। মাথায় টুপি, পরনে ব্রিচিস, পায়ে শু, এমনকি সাইকেলের ঘন্টি, চাকার স্পোকগুলোও দেখা যাচ্ছে। গাছের তলায় দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে কয়েকবার যেন মাথাও নাড়ল লোকটা।
আর এরপরই যেন জানলার বাইরে থেকে অস্পষ্ট একটা শব্দ বেশ কয়েকবার কানে এসে লাগলো ময়ূখের। সাইকেলের ঘন্টির মৃদু টিং টিং শব্দ। হ্যাঁ, সে স্পষ্ট শুনতে পাচ্ছে ঘন্টির শব্দ। ব্যাপারটা কি ঘটছে আজ তাকে বুঝতেই হবে। বিছানা ছেড়ে উঠে ময়ূক এগিয়ে গেল জানলার দিকে। পাল্লাটা একটু ফাঁক করে তাকালো বাইরের দিকে। চমকে উঠল ময়ূক। চাঁদের আলোতে সেই শালগাছের নিচে সত্যিই এসে দাঁড়িয়েছে একজন সাইক্লিস্ট। মাথায় টুপি, পরনে ব্রিচেস, পায়ে শু। সে তাকিয়ে আছে বাড়িটার দিকে, হুবহু দেওয়ালের ছবিটার মতো। সাইকেলের ঘন্টিটা মাঝে মাঝে আস্তে আস্তে বাজাচ্ছে সে। কিছুক্ষণের মধ্যেই আরও এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল ময়ূক। তাদের বাড়ি থেকে একটা মানুষ ধীর পায়ে বেরিয়ে এগিয়ে গেল সাইক্লিস্টের দিকে। কেউ, তবে কি বৃদ্ধ বৃদ্ধা ছাড়াও এ বাড়িতে অন্য কেউ থাকেন? ময়ূখের দিকে পিছন ফিরে হাঁটছে বলে তার মুখ দেখতে পাচ্ছে না ময়ূক। দ্বিতীয় লোকটা কাছে যেতেই তাকে দেখে সম্ভবত সম্ভাষণ সূচক মাথা নাড়ল সাইক্লিস্ট। তারপর সে সাইকেলের মুখ ঘুরিয়ে নিল। দ্বিতীয় লোকটা নিঃশব্দে চেপে বসল সাইকেলের পিছনের কেরিয়ারে। শালবনের মাঝখান দিয়ে চন্দ্রালোকিত পথ ধরে যেখান থেকে সে এসেছে সেদিকে লোকটাকে নিয়ে যাত্রা শুরু করল সাইক্লিস্ট। বিস্মিত হতভম্ব ময়ূক চেয়ে রইল সেই অদ্ভুত দৃশ্যের দিকে। একসময় লোকটাকে নিয়ে দূরের পথের বাঁকে হারিয়ে গেল সেই সাইক্লিস্ট। ঘরের বাইরে বারান্দায় কাদের কথাবার্তার শব্দে যেন ময়ূখের ঘুম ভাঙল। ময়ূখের সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল গত রাতের স্মৃতি। তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে। শালবনের মাথার ওপর সূর্য উঠে গেছে তখন। বারান্দায় বেশ কয়েকজন লোক। এক ভদ্রলোকের গলায় স্টেথোস্কোপ ঝুলছে। সম্ভবত তিনি ডাক্তার হবেন। সেই বৃদ্ধাও আছে তার সঙ্গে। লোকজনের টুকরো টুকরো সংলাপ শুনে ময়ূক অনুমান করল সেই অসুস্থ বৃদ্ধ আর নেই। ময়ূক এগিয়ে গিয়ে দাঁড়ালো বৃদ্ধার সামনে। তাকে দেখে বিষণ্ণ হেসে বৃদ্ধা বললেন, এ বাড়ির মানুষটা আর নেই, ভালোই হলো। অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন। আসলে কি জানেন, যৌবনে তিনি তার যে বন্ধুর সঙ্গে এ জায়গাতে পা রেখেছিলেন তার সঙ্গে সাইকেলে চেপে ঘুরে বেড়াতেন এই শালের বনে। বছরখানেক আগে তার মৃত্যু হয়। শেষ বয়সে বন্ধু বিচ্ছেদ আর সইতে পারেননি তিনি। তারপর থেকেই ওর শরীরটা ভেঙে পড়ল। একদিন পূর্ণিমার রাতে উনি নাকি দেখেছিলেন ওই শাল গাছের নিচে সাইকেল নিয়ে দাঁড়িয়ে নাকি তাকে ডাকছেন তার বন্ধু। এরপর আমি ওনাকে ভেতরের ঘরে নিয়ে যাই, কিন্তু পূর্ণিমা এলেই তারপর থেকে যেন কেমন করতেন উনি। কাল তো পূর্ণিমা ছিল। ঠিকমতো কথা শেষ করতে পারলেন না ভদ্রমহিলা। ময়ূক শুধু জিজ্ঞেস করল, কখন ঘটল ব্যাপারটা? ডাক্তার বাবু তো বললেন রাত 3টে নাগাদ হবে। কান্না ভেজা গলায় জবাব দিলেন বৃদ্ধা। ময়ূক ঘরে ফিরে এসে ছবিটার সামনে দাঁড়ালো। প্রায় সবকিছু ঠিকই আছে ছবিটাতে। চন্দ্রলোকিত শালের বন, সেই রাস্তা, রাস্তার পাশের ঢিবি, পথের শেষের বাঁকটা। শুধু নেই সেই সাইক্লিস্ট। পোকায় কাটা ক্যানভাসের সেই ছোট্ট অংশটা কোথায় যেন খসে পড়েছে। চাঁদের আলোতে শালবনের মধ্যে দিয়ে সঙ্গীকে নিয়ে
দূরের ওই পথের বাঁকে কোথায় যেন হারিয়ে গেছে সেই সাইক্লিস্ট। শুনলেন সাইক্লিস্ট, রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, গল্প পাঠে অতনু এবং বিভিন্ন চরিত্রে অতনু, শুভজিৎ, সার্থক এবং রিক্তা। আবহ এবং প্রচ্ছদ টিম হরেবল উইকেন্ড। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা অতনু। শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড।